নমস্কার। আজকে টিউব ব্লকের কারণ পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এবং হাইড্রোস্যালপিংস নিয়ে কিছু কথা বলবো। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। তো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এটা কি, এটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, স্টিল একটু ছোট্ট করে বলে দিই। এটা হচ্ছে এমন একটা ইনফেকশন স্ত্রী জননাঙ্গের, যেটার ফলে কিন্তু টিউবে কিছু প্রবলেম হয়, কিছু স্কারিং হয়, কিছু ফাইব্রোসিস হয়, যার ফলে টিউবটা ব্লক হতে পারে। এবং টিউব ব্লক কিন্তু 1/3 কারণ ফিমেল ইনফার্টিলিটির, অর্থাৎ যারা মহিলাগত কারণে প্রেগনেন্সি লাভ করতে পারছেন না, তাদের মধ্যে দেখা যায় 1/3 পেশেন্টের কিন্তু এই টিউবগত সমস্যা আছে। এই টিউবটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্পার্ম এবং উসাইট এই দুয়ের মিলনে তৈরি হয় ভ্রূণ, এবং এই ভ্রূণকে ইউটেরাসে পাঠানোর দায়িত্ব কিন্তু এই টিউবের, যেটা টিউব করে থাকে পেরিস্টালটিক মুভমেন্টের দ্বারা। এবং যদি পিআইডি হয় বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়, তাহলে অনেক সময় স্কারিং বা ফাইব্রোসিস হয়, অর্থাৎ টিউবের যে ভেতরটা ওটা জমে যায়, ওটার প্যাসেজটা ব্লক হয়ে যায়, তার ফলে এই মুভমেন্টটা পসিবল হয় না। এবং তার ফলে দুটো তিনটে জিনিস হতে পারে। একটা হচ্ছে যে সব কিছুই হলো, কিন্তু হয়তো ফার্টিলাইজেশনও হলো, হয়তো মাইল্ড ব্লক হয়েছে, পুরোপুরি পার্শিয়াল ব্লক হয়েছে, পুরোপুরি ব্লক হয়নি। সেক্ষেত্রে কিন্তু হয়তো ফার্টিলাইজেশন পসিবল হলো, কিন্তু ভ্রূণ যেটা তৈরি হয় সেটা কিন্তু শুক্রাণু বা ডিম্বাণুর থেকে আকারে বড়, এবং সেটা ক্রমশ বড় হতে থাকে। সেই ভ্রূণ কিন্তু আটকে পড়ে এই পার্শিয়াল ব্লকের মধ্যে, সেই অবস্ট্রাকলটাকে অতিক্রম করতে পারে না, এবং তার ফলে আসে একটোপিক প্রেগনেন্সি। এই একটোপিক প্রেগনেন্সি নিয়ে আমার পরে আরেকটা ভিডিও আমি করব ডিটেলসে। এরপরে আরেকটা যেটা জিনিস হতে পারে সেটা হচ্ছে হাইড্রোস্যালপিংস। এই হাইড্রোস্যালপিংসটা কিভাবে হয় না, আমরা জানি এই টিউব দুটোই থেকে কিন্তু সিক্রিশন কিছু হয়, যেটা নর্মাল, যে হরমোনাল যে ফ্লাকচুয়েশনস হয়, যে ফার্স্ট ফেজটা ফলিকুলার, দেন সিক্রিটারি, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের বাড়া কমার সাথে যে সিক্রিশনটা টিউবের মধ্যে হয়, সেই সিক্রিশনটা বেরিয়ে যেতে বাধা পায়। কেন না, টিউবের যে নর্মাল মোবিলিটি সেটা চলে গেছে ইনফেক্টেড হওয়ার কারণে, সে তার নিজের কাজ করতে পারছে না। তার ফলে কি হয়, জলটা এর ভেতরে জমে যায়, ইনফেক্টেড জল, দূষিত জল। এবং মাঝে মাঝে যখন এই জলের প্রেশারটা অত্যধিক বেড়ে যায়, অনেক সময় সেই জলটা পিচকিরির মতো ভেতরের দিকে চলে আসে। তার ফলে কি হয়, যদি কোনো ভ্রূণ সেই সময় উপস্থিত থাকে, বসার জন্য হয়তো রেডি হচ্ছে, সে কিন্তু ওয়াশ আউট হয়ে যায়। ইভেন আমরা ধরুন আইভিএফ করেছি, আইভিএফ মানে যেটাকে আমি টিউব বাইপাস করে ডিম্বাণুটা ওভারি থেকে নিয়ে নিলাম এবং শুক্রাণুটা হাজব্যান্ডের থেকে নিলাম, নিয়ে তৈরি করলাম ভ্রূণ। সেই ভ্রূণটাকে আমি একটা সরু ক্যাথেটার দিয়ে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। কিন্তু যদি হাইড্রোস্যালপিংস থাকে, সেইটা কিন্তু সেই ভ্রূণটাকেও বসতে বাধা দিতে পারে, এবং যেটা করতে পারে আরও, সেটা হচ্ছে যে এই পুরো আইভিএফ প্রসেসটাকে ফেল করিয়ে দিতে পারে। তো এই হাইড্রোস্যালপিংস যখন ডিটেক্টেড হয়, আমরা এটার জন্য এটাকে নিয়ে খুবই চিন্তায় থাকি। এবং যদি হাইড্রোস্যালপিংস থাকে, তাহলে অবশ্যই এই হাইড্রোস্যালপিংসটাকে এখান থেকে কেটে দিতে হয়, ডিসকানেক্ট করে দিতে হয় ইউটেরাসের থেকে। কারণ যদি আইভিএফও প্ল্যান করেন, সেক্ষেত্রেও কিন্তু হাইড্রোস্যালপিংস থাকলে নর্মালি প্রেগনেন্সির রেট প্রচুর কমে যায়। তো সেই কারণে যদি আইভিএফ করা প্ল্যান থাকে, বা যদি ধরুন নাও থাকে, ধরুন একটা দিকে হাইড্রোস্যালপিংস আছে আর একটা দিকে ঠিক আছে, স্টিল বেটার কনসিভ করার আগে যে দিকটা হাইড্রোস্যালপিংস আছে সেদিকটা যদি ডিসকানেক্ট করে দেওয়া যায় ইউটেরাইন ক্যাভিটির থেকে, অর্থাৎ কেটে বাদ দিয়ে দেওয়া যায় বা অক্লুড করে দেওয়া যায়, যেটা একটা ডে কেয়ার প্রসেসে সম্ভব, সেটাই কিন্তু হাইড্রোস্যালপিংসের ট্রিটমেন্ট। এই হাইড্রোস্যালপিংসের ট্রিটমেন্ট ছাড়া কিন্তু প্রেগনেন্সি আসা মুশকিল। আজকে এইটুকুই রইল। পরের আমি ভিডিওতে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সির কথা, এবং একটোপিক প্রেগনেন্সি হলে কিভাবে সেটা ডায়াগনোসিস হবে এবং তার কি ট্রিটমেন্ট, সেই নিয়ে কিছু কথা থাকবে। এই ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার টিম, এবং প্রয়োজন পড়লে আমি অবশ্যই আপনাদের সহায়ক হব এবং আপনার প্রশ্নের উত্তর দেব। ভালো থাকবেন।